আহমদ মুসা মোবাইল টেবিলে রেখে মিটিংয়ে যাবার জন্যে পোশাক পাল্টে নিল। সে তৈরি হয়ে বাইরে এলো। ঠিক এ সময়ই ইভা নারিন এবং শেপল মিটিংয়ে যাওয়ার পথে তার দরজার সামনে এসে দাঁড়াল। ধন্যবাদ তোমাদের ইভা নারিন, তোমার উপর দায়িত্ব হলো মোহাম্মদ বেহেজ মিটিং রুম থেকে বেরিয়ে কোনো মোবাইলেই যেন কথা বলতে না পারে এবং হেদি হোয়ারির মোবাইল যেন সে হাতে না পায়, বলল আহমদ মুসা। ওটা কি তাহলে রিমোট কন্ট্রোলও? ইভা নারিন বলল। হওয়ার সম্ভাবনাই বেশি, তবে ডাবল রিমোট কন্ট্রোল থাকতে পারে, বাইরে থেকেও বিস্ফোরণ ঘটাতে পারে। তাহলে তো পরিস্থিতি বড় বিপজ্জনক। আমরা কি লোকটাকে এখন আটকে বোমাগুলো নিষ্ক্রিয় করতে পারি না? বলল ইভা নারিন। বোমা বা বোমাগুলো কোথায় আদৌ আছে কিনা সেটা আমরা জানি না, কি অবস্থায় আছে তাও জানি না। হিত বিপরীত হোক সেটাও আমাদের এড়াতে হবে। মিটিংয়ে আমরা না বসা পর্যন্ত চিন্তা আমাদের পরিণত হতে পারছে না, বলল আহমদ মুসা। তাহলে আমরা এখনো অনিশ্চিতের মধ্যে আছি? এটা তো ভয়ের কথা, ইভা নারিন বলল। আমি যে দায়িত্ব তোমাকে দিয়েছি ইভা নারিন, তা ঠিকভাবে পালন করলে ভয়ের সিংহভাগ চলে যাবে। শুধু একটা ভয়ই থাকবে, সেটা হলো ওরা বেহেজের কল না পেয়ে যদি ওদের রিমোট ফায়ার করে দেয়, এবং রিমোটের শক্তি যদি খুব বেশি হয়। যাক, কিছু তো ঝুঁকি থাকবেই। তোমরা চিন্তা করো না, বলল আহমদ মুসা। আপনিও তো বেহেজের সাথে বেরিয়ে আসতে পারেন, ইভা নারিন বলল। না, ওখানেও আমার একটা বড় কাজ আছে, বলল আহমদ মুসা। আল্লাহ আমাদের সাহায্য করুন, আমরা যাচ্ছি, বলে ইভা নারিন এবং শেপল মিটিং রুমের দিকে পা বাড়াল। আহমদ মুসা ওদের বিদায় দিয়ে পকেট থেকে বের করল তার নতুন মোবাইলটা। ইয়েরেভেনে আসার পর এই মোবাইলটা তাকে গিফট করেছে সেখানকার মার্কিন রাষ্ট্রদূত। তিনি জর্জ আব্রাহাম জনসনের বন্ধু। মোবাইলটা একই সাথে টেলিফোন, ট্রান্সমিটার, বিস্ফোরক এবং মেটাল ডিটেক্টর আর জ্যামিং মেশিন হিসাবে কাজ করে। 10 বর্গমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো বোমা বিস্ফোরকের অবস্থান চিহ্নিত হয় এর স্ক্রিনে। এর জ্যামিং মেশিন বোমাকে নিষ্ক্রিয় করতে পারে না, তবে রিমোট কন্ট্রোলের ইলেকট্রনিক কমান্ডকে আটকে ফেলতে পারে জ্যাম সৃষ্টি করে। মোবাইলটার আজকে প্রথম পরীক্ষা হবে। আল্লাহর সাহায্য চাইল আহমদ মুসা। হাতঘড়ির দিকে একবার তাকিয়ে মিটিং রুমের দিকে হাঁটতে শুরু করল সে তার চেয়ারে বসে তার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। মোবাইল স্ক্রিনে হলরুমের আয়তকার একটা স্কেচ ফুটে উঠেছে। স্কেচে 5টি জায়গা ফ্ল্যাশিং রেড ডট হচ্ছে, 4টা 4 প্রান্তে এবং 5টি মঞ্চে, হয় সর্দার আস্তে আওয়াতের চেয়ারের অথবা আহমদ মুসার চেয়ারের নিচেই। প্রবল অস্বস্তিতে পড়ল আহমদ মুসা। মঞ্চ মিটিং রুমের এক প্রান্তে। তার মোবাইলের জ্যামিং পাওয়ার 10 রেডিয়াস মিটার, যা মিটিং রুমের মাঝ বরাবর যাবে। তার মানে 2টি বোমা জ্যামিংয়ের বাইরে থাকছে। স্ক্রিনে বোমার স্পেসিফিকেশন কলামে বোমার যে ক্ষমতার কথা লেখা হয়েছে তা শিউরে ওঠার মতো। 50 গ্রামের একটা বোমা 25 রেডিয়াস মিটার এলাকার সব স্থাপনাকে ধুলায় পরিণত করতে পারে। সেই বোমার 5টি পাতা হয়েছে এই মিটিং রুমে। কত হিংস্র পরিকল্পনা! মিটিং তখনও শুরু হয়নি। আহমদ মুসার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আহমদ মুসা মিটিং রুমে প্রবেশের পর মিটিং শুরুর আয়োজন শুরু হয়ে গেল। সে তার চেয়ার থেকে উঠে আস্তে আওয়াতের কাছাকাছি হয়ে বলল, জনাব, এই মিটিং আমাদের নিজস্ব প্রয়োজনে। আমি এ সারিতে এখন বসতে চাচ্ছি না। আমি দর্শক সারিতে গেলাম, প্লিজ, এটা আমার সিদ্ধান্ত। সর্দার আস্তে আওয়াত তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসার কথা তার কাছে অমোঘ আদেশের মতো মনে হল। বিরোধিতা করতে পারল না। উঠে দাঁড়ালো আস্তে আওয়াত, বলল, আপনার কথার বাইরে আমার কোনো কথা নেই। ধন্যবাদ জনাব, বলে আহমদ মুসা মিটিং রুমের বিভিন্ন প্রান্ত ঘুরে মাঝখানের একটা চেয়ারে গিয়ে বসল। তার হাতে তখন ছিল মোবাইল। এর দেলান এসে আহমদ মুসার পাশে বসল। সবাই বিস্মিত চোখে তাকালো আহমদ মুসার দিকে। চোখে মুখে প্রশ্ন তাদের। সর্দার আস্তে আওয়াত সকলের উদ্দেশ্যে বলল, আমাদের নেতা, আমাদের সম্মানিত মেহমান, আমাদের প্রাণপ্রিয় ভাই আহমদ মুসা মনে করেন আজ মিটিংয়ে তার বলার কিছুই নেই, তাই তিনি দর্শক সারিতে বসতে চাচ্ছেন। তার ইচ্ছা আমাদেরও ইচ্ছা। আসুন আমরা মিটিংয়ের কাজ শুরু করি। মিটিংয়ের প্রথম বিষয় হিসেবে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আহমদ মুসা এ দিলানের কানে কানে বলল,
তুমি 5 জন চৌকস লোক ঠিক করবে। আমি যখনই বলবো তখনই 5 জনকে 5টি চেয়ার এই কক্ষের পেছন দরজা দিয়ে দ্রুত বাইরে নিয়ে গিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে ফেলে দিতে হবে। আর তুমি এখনই পেছনের দরজাটা খুলে দিয়ে এসো। এদেলান তাকালো আহমদ মুসার দিকে, তার চোখে রাজ্যের বিস্ময়, কিন্তু কিছু বলতে সাহস পেল না। উঠে গিয়ে পেছনের দরজা খুলে দিল সে। তারপর ওইখানে আড়ালে দাঁড়িয়ে একজন অ্যাটেন্ডেন্টকে দিয়ে তার বাছাই করা 5 জনকে এনে ডেকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিল। মিটিং চলছে। উদ্বোধনী ভাষণ দিচ্ছেন সর্দার আস্তি আওয়াত। তার বক্তৃতার মাঝখানে হেদি হোয়ারি এসে মিটিং রুমের দরজায় দাঁড়ালো এবং হাতের মোবাইলটা মোহাম্মদ বেহেজকে দেখালো। সঙ্গে সঙ্গে বেহেজ চেয়ার থেকে উঠে সর্দার আস্তি আওয়াতের কানে কানে বলল, জনাব, একটা কল এসেছে, ধরে আসছি। কথার মধ্যে মাথা নেড়ে সম্মতি জানালো আস্তি আওয়াত। মোহাম্মদ বেহেজ বাইরে চলে গেল। এদেলান পেছন দিক থেকে 3য় সারির 3য় এবং 10ম চেয়ার, সামনে থেকে 2য় সারির 3য় এবং 10ম চেয়ার, জনাব সর্দার আস্তি আওয়াত এর চেয়ার, অর্থাৎ এই 5টি চেয়ারের কাছে তোমাদের লোকদের যেতে বলো। বাইরের একটা গুলির শব্দ হবে এবং আমিও হাত তুলব। সঙ্গে সঙ্গে খুব সাবধানে চেয়ারগুলো নিয়ে তোমার লোকদেরকে পাহাড়ের ঢালু ছুড়ে দিতে বলবে। এদেলান দ্রুত উঠে 5 জনকে ইশারা করল। তারা এলে 5টি চেয়ার রেখে দিল। বিষয়টা আরও তাদের বুঝিয়ে দিল। লোক 5 জন গিয়ে চেয়ারের কাছে দাঁড়াতেই পরপর 3টি গুলি হলো। প্রথম গুলির শব্দ পেতে আহমদ মুসা হাত তুলে। ওরা 5 জন সাথে সাথে চেয়ারগুলো সাবধান নিয়ে ছুটল বাইরের দিকে। অন্যদিকে আহমদ মুসা উঠে দাঁড়িয়ে বলল, আপনারা চুপ করে বসুন, কোনো ভয় নেই, বলেই ছুটল সে ঘর থেকে বাইরে বেরোবার জন্যে। আহমদ মুসা পেছন ফিরে বলল, এদেলান, তুমি একটু দেখো চেয়ারগুলো ঠিকমতো ফেলতে পেরেছে কিনা, ভাইরা ঠিকঠাক আছে কিনা। আহমদ মুসা সবে দরজায় পৌঁছেছে। এ সময় মিটিং রুমের পেছনের দক্ষিণ দিক থেকে পরপর 4টি আকাশ ফাটা বিস্ফোরণের শব্দ হল। কেঁপে উঠল সমস্ত মিটিং রুম, গোটা টিলা। যাচ্ছি স্যার বলে ছুটল এদেলান ঘরের পেছন দিকে। তার পেছনে ছুটল বিস্ফোরিত চোখে শিন সেনগার। বিস্ফোরিত চোখ তখন মিটিং রুমের সব মানুষেরই। তাদের সকলের চেহারা ভয় এবং উদ্বেগে আড়ষ্ট। সর্দার আস্তি আওয়াত পাথরের মতো বসে আছেন। আহমদ মুসা মিটিং রুম থেকে বেরিয়ে এলো। করিডোর ঘুরে পৌঁছল চত্বরের মুখে। দেখল হাতে ও কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ বেহেজ মাটিতে পড়ে আছে। রিভলভার তাক করে তার সামনে ইভা নারিন দাঁড়িয়ে। ইভা নারিনের বাম হাতে বড় সাইজের একটা মোবাইল। আহমদ মুসা বুঝল মোহাম্মদ বেহেজ হেদি হোয়ারির কাছ থেকে মোবাইলটা নেবার আগেই ইভা নারিন ওটা হেয়ারির কাছ থেকে নিয়ে নিয়েছিল। এটা নিয়ে শুরু হয় গোলাগুলি। চত্বরের মাঝখানে বাহুতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে আহমেদ নেবেজ। তার বাহুটা চেপে ধরে তার পাশে বসে আছে শেপল। ধন্যবাদ ইভা নারিন, ঠিক ঠিক কাজটা তুমি করেছ, বলল আহমদ মুসা। ধন্যবাদ আহমেদ নেবেজকে দিন। সে মোহাম্মদ বেহেজকে গুলি না করলে আমাকেই বেহেজের গুলি খেতে হতো। যখন আমি হোয়ারির হাত থেকে মোবাইলটা কেড়ে নিচ্ছিলাম তখন আমি বুঝতেই পারিনি মোহাম্মদ বেহেজ এতটা যাবে, আমাকেই গুলি করবে, ইভা নারিন বলল। আহমেদ নেবেজ গুলি খেল কিভাবে, বলল আহমদ মুসা। মোহাম্মদ বেহেজ গুলি খেয়ে ডান হাতের রিভলভার বাম হাতে নিয়ে গুলি করে আহমেদ নেবেজকে। আমিও সঙ্গে সঙ্গে গুলি করি মোহাম্মদ বেহেজের বাম হাত লক্ষ্যে, কিন্তু তার আগেই বেহেজ তার রিভলভারের ট্রিগার চেপে দেয়, ইভা নারিন বলল। কিছুই বুঝতে পারছি না আমি, জনাব আহমদ মুসা। কোথা দিয়ে কী সব হয়ে গেল, বলল সর্দার আস্তি আওয়াত। সর্দার আস্তি আওয়াত সহ কয়েকজন প্রবীণ, এরদেলান, সেনগার এবং অনেকেই প্রায় আহমদ মুসার পিছে পিছে এসে একটু দূরে দাঁড়িয়েছে। বিস্ময় আর উদ্বেগে তারা বাকরুদ্ধ। সিন সেনগারের চোখে বিস্ময় নয়, বেদনাও আছে। নিজের অজান্তে যেন সে এরদেলানের হাত আঁকড়ে ধরেছিল। আহমদ মুসা পেছনে তাকিয়ে সর্দার আস্তি আওয়াতের সামনে নিয়ে এলো। বলল, জনাব, আপনি ইভা নারিনের কথা থেকে এখানকার ঘটনাটা জেনেছেন। হেদি হোয়ারির কাছ থেকে মোবাইল নেয়া থেকে দেখেছি এই ঘটনা। সর্দার আস্তি আওয়াত বলল, এটা শুধু কোনো মোবাইলে নয়, রিমোট কন্ট্রোলও। মোবাইলে মোহাম্মদ বেহেজের জন্য একটা মিস কল আসে। হেদি হোয়ারি এই খবরটা মোহাম্মদ বেহেজকে দেবার জন্য যায়। বেহেজ বেরিয়ে গিয়েছিল টেলিফোনটা করার জন্যে। কলটা করতে পারলেই বেহেজ বোমার বিস্ফোরণ ঘটাবার কোড নম্বরটা জানতে পারতেন। ওটা তিনি জানতে পারলে রিমোটের একটা বোতাম টিপেই মিটিং রুমের 5টা বোমার বিস্ফোরণ ঘটাতে পারতেন। যাতে তা করতে না পারেন এজন্যই মোহাম্মদ বেহেজ মোবাইলটা
হোয়ারির কাছ থেকে নেবার আগে ইভান আরিন নিয়ে নেয়। আল্লাহর হাজার শকর, ধন্যবাদ আহমদ মুসা, ধন্যবাদ ম্যাডাম ইভান আরিন। কান্নাজড়িত কণ্ঠে কথা কয়টি বলতে বলতে মেঝেই বসে পড়ল সর্দার আস্তি আওয়াত। আহমদ মুসা আস্তি আওয়াতের সামনে বসে পড়ল, বলল, জনাব, দুঃখ করা, ভেঙে পড়ার সময় এটা নয়, এটা শুকরিয়া আদায়ের সময়। ওদের কি ভয়ানক ষড়যন্ত্র ছিল! উপস্থিত একজন লোকও তো আমরা বাঁচতাম না। বুঝতে পারছি না আমরা কার কি ক্ষতি করেছি, কি দোষ আমাদের যে মোহাম্মদ বেহেজ, ত্রিফা বেফরিনের মতো আমাদের সমাজের মাথারাও শত্রুপক্ষে যোগ দিল। আহমদ মুসা কিছু যেন বলতে যাচ্ছিল, এরই মধ্যে সেনগার চিৎকার করে উঠল, বলে, দেখুন বাবার যেন কি হলো, ঢলে পড়েছেন মাটিতে। আহমদ মুসা উঠে ছুটে গেল তার কাছে, দেখল মোহাম্মদ বেহেজের দেহ স্থির, তার বাম হাতের অনামিকার পুরোটাই মুখের মধ্যে। চোখ মুখের চেহারা প্রমাণ দিচ্ছে সে পটাশিয়াম সায়ানাইড খেয়েছে। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, মোহাম্মদ বেহেজের মৃত্যু ঘটেছে, ত্রিফার মতো সেও সায়ানাইড খেয়েছে। সেনগার পিতার দেহের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। এরদেলান সেনগারের পাশে বসে পড়ল। সদ্য বাবা মা হারা, সব অবলম্বন হারা একজন তরুণীত্ব একটা অবলম্বন চায়। ত্রিফার মতো একই পরিণত হবে বেহেজের, এটা আমি কয়েক মুহূর্ত আগেও আশা করিনি। নিঃসন্দেহে সে প্রমাণ করে গেল সে কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তির শিকার হয়নি। মহাশত্রু ক্রিমিনালদের সেও একজন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সর্দার আস্তি আওয়াত, দিভিনের জন্য এটা একটা দুর্ভাগ্য জনাব, কিছুই করার নেই। পৃথিবীতে বড় বড় যেসব বিপর্যয় ঘটেছে তার অধিকাংশের পেছনে রয়েছে বিশ্বাসঘাতকদের ভূমিকা। একটু থেমে আহমদ মুসা সর্দার আস্তি আওয়াতকে বলল, জনাব, আপনারা মিটিং রুমে বসুন, আমরা আসছি। আহমদ নেবেজের রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ওকে একটা ফার্স্ট এইড দিতে হবে, ডাক্তারও ডাকতে হবে, আর দেখুন পুলিশ স্টেশনে কাদের পাঠানো যায়। আপনারা আসুন বলে আস্তি আওয়াত মিটিং রুমের দিকে হাঁটতে শুরু করল। আস্তি আওয়াতরা চলে যেতেই হেদি হোয়ারি আহমদ মুসার কাছে এসে মাথা নিচু করে বলল, আমি কি করব স্যার? ধন্যবাদ হোয়ারি, তুমি মিটিং রুমে যাও। আচ্ছা হোয়ারি, তুমি যা ঘটল তাতে খুশি না বেজার? বলল আহমদ মুসা। দিভিন বেঁচেছে, আমি মরে গেলেও খুশি হতাম স্যার, হোয়ারি বলল। ধন্যবাদ হোয়ারি, তুমি যাও, বলল আহমদ মুসা। মাথা নিচু করে হোয়ারি হাঁটতে শুরু করল মিটিং রুমের দিকে। শেপল আহমদ নেবেজকে নিয়ে আহমদ মুসার কাছে এলো, বলল, স্যার, রক্তক্ষরণ বন্ধের জন্যে আপাতত একটা ব্যান্ডেজ কি আহমদ নেবেজকে বেঁধে দেব? ঠিক আছে, দাও। মনে হচ্ছে বাহু আহত করে বুলেটটা বেরিয়ে গেছে, বলল আহমদ মুসা। স্যার, আমার মনে হয়েছে আহত জায়গায় কোনো বুলেট নেই, মোটামুটি একটা ব্যান্ডেজ হলেই চলে, আহমদ নেবেজ বলল। দেখো, ডাক্তাররা নিজের চিকিৎসা করে না, ব্যান্ডেজ কেমন হবে সেটা শেপলের উপর ছেড়ে দাও, বলল আহমদ মুসা। একটু থেমে আহমদ নেবেজের পিঠ চাপড়ে বলল, তুমি গুলিটা ঠিক সময়ই করেছিলে, ধন্যবাদ আহমেদ নেবেজ। আমাকে ধন্যবাদ দিচ্ছেন স্যার? আপনাকে কে ধন্যবাদ দেবে? আজও আপনি দিভিনের প্রায় অর্ধশত শীর্ষ মানুষকে বাঁচিয়ে দিভিনকে রক্ষা করেছেন। কিছুতেই মাথায় আসছে না এত সব কখন আপনি বুঝলেন, অসাধ্য সাধনটা করলেন কিভাবে? আমি তো গুলি করেছি, কিন্তু সেগুলিটা আপনিই করতে বলেছিলেন, তার মানে আপনি জানতেন এমনটা ঘটবে এবং আমাকে গুলি করতে হবে। আপনাকে ধন্যবাদ দেবার মতো কোনো ভাষা আমার জানা নেই স্যার, আহমদ নেবেজ বলল। তার দু চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছিল, শেষে তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে গিয়েছিল। আহমদ নেবেজ, এটা হলো যুদ্ধক্ষেত্র, ইমোশনাল হয়েও না, বলল আহমদ মুসা। আহমদ মুসা তাকালো শেপলের দিকে, বলল, ব্যান্ডেজটা ডাক্তার হিসাবে বেঁধে দাও, ইমোশন বা কষ্টকে প্রশ্রয় দেবে না। শেপলের মুখ লাল হয়ে উঠল, বলল, স্যার, আপনি পরশ পাথর, আর আমরা সে আগের আমরা নেই, চিন্তা করবেন না স্যার। ধন্যবাদ, পরশ পাথর বলে কিছু নেই, আছে আল্লাহর দিনের প্রাকৃতিক শক্তি। আসি, তোমরা এসো, বলে আহমদ মুসা মিটিং রুমের দিকে পা বাড়িয়ে ঘুরে দাঁড়ালো সেনগারের দিকে। সে পিতার পাশে বসেছিল, অধোয়া তার মুখ। এরদোলান তার পাশে নির্বাক বসে আছে। আহমদ মুসা এগিয়ে গেল তার দিকে, আস্তে করে একটা হাত তার মাথায় রেখে বলল, সরি বোন। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল সে। আহমদ মুসা তার পাশে বসল, বলল, অসীম বেদনার চোখে অশ্রুর জোয়ার আনবে অবশ্যই, কিন্তু এখন আমাদের সামনে তাকাবার সময় বোন। যে চোখ সামনে তাকাবে তাতে অশ্রু থাকতে চলবে না। সেনগার চোখ থেকে হাত সরালো, অশ্রুতে তার দুগণ্ড ভেসে যাচ্ছে।
আহমদ মুসা পকেট থেকে রুমাল বের করে সিন সেনগারের হাতে দিল। সেনগার মুখ থেকে অশ্রু মুছে ফেলল, বলল, সরি স্যার, মায়ের কাছে যত ভালোবাসা পেয়েছি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি বাবার কাছে। মা আমার ধার্মিকতাকে পছন্দ করতেন না, কিন্তু বাবা আমাকে বলতেন, যেমনটা তোমার পছন্দ তুমি সেভাবেই গড়ে ওঠো। দিভিনের স্বেচ্ছাসেবক দলে আমি যোগ দিয়েছিলাম। মায়ের তরফ থেকে আমি বাধা পেয়েছি, কিন্তু বাবা দিভিনের প্রতি আমার ভালোবাসাকে, দিভিনের মানুষের প্রতি আমার ভালোবাসাকে কোনো দিন নিরুৎসাহিত করেননি। আমার সেই বাবাটা এমন কেন হলো? শেষের কথাগুলো কান্নায় জড়িয়ে গেল তার। ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর আমাদের কাছে পরিষ্কার হবে। আমি উঠছি, তোমরা এসো। লাশ যেমন আছে পুলিশ আসা পর্যন্ত তেমনই থাকবে, বলে আহমদ মুসা উঠে গেল। হাঁটতে লাগলো মিটিং রুমের উদ্দেশ্যে। ইভা নারিনও আহমদ মুসার সাথে হাঁটছে। ইভা নারিন, আমার মনে হয় তোমার বাবাকে এবং থানায় তোমার টেলিফোন করা দরকার, বলল আহমদ মুসা। আমারও মনে হচ্ছে এ দুটো টেলিফোন করা, বিশেষ করে বাবাকে টেলিফোন করা দরকার, ইভা নারিন বলল। থানাতেও টেলিফোন করা দরকার, তাহলে চলো বাইরের ওই বৈঠকখানায় বসে টেলিফোন করো, বলল আহমদ মুসা। বাইরের বৈঠকখানা উন্মুক্ত, অস্থায়ী দেয়াল ফোল্ড করে রাখা হয়েছে। ইভা নারিন একটা চেয়ারে গিয়ে বসল, কল করা শুরু করল। আহমদ মুসা এদিক সেদিক পায়চারি করতে লাগলো। দুটো টেলিফোন শেষ করতে বেশ সময় লাগলো ইভা নারিনের। টেলিফোন শেষ করে বেরিয়ে এলো ইভা নারিন, বলল আহমদ মুসাকে, বাবা আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ গোয়েন্দারা গত কয়েক বছরে যে সন্ত্রাসীদের টিকির সন্ধানও পায়নি, আপনি 1.5 দিনে তাদের মেরুদণ্ডে আঘাত দিয়েছেন, ভেঙে দিয়েছেন তাদের মেরুদণ্ড, তাদের মুখোশ খুলে গেছে। পুলিশের পক্ষেও কিছু করার এখন সুযোগ হয়েছে। একটু থামল ইভা নারিন। ধন্যবাদের বিষয়টা বাদ দাও, কাজের কথা বলো, বলল আহমদ মুসা। আমি বাবাকে সব কিছু বলেছি। তিনি খুঁটে খুঁটে জিজ্ঞাসা করে সব জেনেছেন। তিনি বিস্ময় প্রকাশ করেছেন। আহমদ মুসা এজন্যই আহমদ মুসা, অসাধ্য সাধন তারই করার কথা। আহমদ মুসা ইভা নারিনকে বাধা দিয়ে বলল, আবার সেই ব্যক্তিগত কথা, প্লিজ বলো, উনি কাজের কথা কি বলেছেন? সেটাই তো বলতে যাচ্ছিলাম। বাবা বলেছেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ব্ল্যাক আর্মেনিয়ান টাইগারকে ফলো করার জন্যে। তিনি গোয়েন্দা লাগিয়েছেন সেন্ট আর্থার অ্যালেক্স স্যামভেলকে কোথায় খুঁজে পাওয়া যায় বের করার জন্য। আরেকটা তথ্য তিনি দিয়েছেন, তা কোনো কাজের নাও হতে পারে। সেটা হলো আর্মেনিয়ান আর্মির সাউথ আর্মেনিয়া কমান্ডের একজন শীর্ষ অফিসার আমাদের গোয়েন্দাকে বলেছে আন্ট্রা খ্রিস্টান নামের একটা গোপন সংস্থা আর্মেনিয়ার কোনো কাজে সেনা ইউনিটের সাহায্য চাচ্ছে। তারা সেনা গোয়েন্দা সূত্রে এটা জেনেছেন, তবে কোথায় কোন কাজে তা জানতে পারেননি। শেষ কথা হলো সাউথ আর্মেনিয়ার পুলিশ প্রধানকে বাবা দিভিনের ব্যাপারে ব্রিফ করেছেন। থানায় টেলিফোন করেও এটা আমি বুঝলাম। থানার অফিসার ইনচার্জ বললেন, একটা সন্ত্রাসী সংস্থা দিভিনে বারবার আক্রমণ করছে। এ ব্যাপারে পুলিশকে তৎপর হওয়ার জন্য উপর থেকে নির্দেশ এসেছে। আজকের খবর পুলিশ স্টেশন আগেই পেয়েছে এবং তারা আসছে। ধন্যবাদ ইভা নারিন, অনেকগুলো ভালো খবর দিয়েছ। ধন্যবাদ তোমার বাবাকে, না চাইতে তিনি সাহায্যে এগিয়ে এসেছেন, বলল আহমদ মুসা। বাবা আপনাকে সাহায্য করছে না, বরং আপনি বাবাকে সাহায্য করছেন। এ কাজ তো বাবার করার কথা ছিল। বাবা 4 জন গোয়েন্দা কর্মকর্তাকে হারিয়েও কিছু করতে পারেননি। বাবা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এ কারণেই, ইভা নারিন বলল। সবাই আমরা মানুষ, সবাই আমরা মানুষকে সাহায্য করছি। এখানে আমি তুমি বলে তেমন কোনো কিছুই নেই। সবাই আমরা সবার তরে, এমনকি সামাজিক সম্পর্কে আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা চান। যাক, চলো মিটিং রুমে, দেরি হয়ে গেল, বলল আহমদ মুসা। আহমদ মুসা এবং ইভা নারিন মিটিং রুমে প্রবেশ করল। সেপল, আহমদ নেভেজ, সেনগার, এরদেলেনরা এসে গিয়েছিল। আহমদ মুসা সর্দার আস্তে আওয়াতের পাশে তার চেয়ারে গিয়ে বসল। ইভা নারিন গিয়ে বসল সেপল, সেনগারদের পাশে। আহমদ মুসা বসার কিছু সময় পেয়ে দিভিন কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং দিভিনের শায়েখ আব্দুল হককে উঠে দাঁড়াল, বলল, আমাদের বুজুর্গ মেহমান, সম্মানিত ভাই, আমি একটা প্রশ্ন করব, যদি তিনি অনুমতি দেন। তার মুখে হাসি। মিটিং শুরু হয়নি, প্রশ্ন করতে পারেন সম্মানিত শায়েখ, বলল আহমদ মুসা। আমাদের ভাই আহমদ মুসা কখন বসেছিলেন ঘরের মাঝখানে শ্রোতার চেয়ারে গিয়ে, এখন তিনি তার চেয়ারে ফিরে এসেছেন। কারণ আমরা বুঝতে পারছি না, শায়েখ আব্দুল হক বলল।
তাকালো আহমদ মুসা সর্দার আস্তে আওয়াতের দিকে। জনাব, উত্তর দিতে পারেন যদি বলার মতো হয়। আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, একটা জরুরি বিষয়ের প্রয়োজনে অভিনয়টা করতে হয়। আমি নিশ্চিত ছিলাম মিটিং রুমে বোমা পাতা হয়েছে। কয়টা বোমা কোথায় পাতা হয়েছে জানতাম না। এসে আমার চেয়ারে বসার পরে আমার ডিটেক্টর স্ক্রিনে দেখলাম ঘরের চারদিকে 4টা, আমাদের এই সারির মাঝখানে একটা, এই 5টা বোমা পাতা আছে। বোমাগুলোর সবই রিমোট কন্ট্রোলড। আমার কাছে রিমোটের কমান্ড জ্যাম করার যে ব্যবস্থা রয়েছে তা মাত্র 10 রেডিয়াসের মধ্যে কাজ করে। এতে ঘরের অর্ধেক পর্যন্ত কাভার হয়। সুতরাং ঘরের সবগুলো বোমা জ্যামিংয়ের আওতায় আনতে হলে আমাকে ঘরের মাঝখানে বসতে হবে। আমি একটা কারণ দেখিয়ে ঘরের মাঝখানে গিয়ে বসেছিলাম। কথা শেষ করে আহমদ মুসা চেয়ারে ফিরতে যাচ্ছিল, তখন আরেকটি প্রশ্ন তার দিকে ছুটে এলো। বোমা পাতা হয়েছে, বেহেজ বোমা পেতেছে, এ বিষয়টি কিভাবে জানতে পারলেন আপনি জনাব? প্রশ্নটি এবার এলো স্বয়ং আস্তে আওয়াতের কাছ থেকে। এরপর আহমদ মুসা সেদিন ভোররাতে শত্রুদের যারা নিহত হয় সেখান থেকে শুরু করে সকল ঘটনা তাদের কাছে খুলে বলল। আহমদ মুসার কথা শেষ হতে শেফল বলল, যদি এই সময় বাইরে থেকে বিকল্প কোনো রিমোট দিয়ে কেউ বিস্ফোরণ ঘটাত? বেহেজের টেলিফোন না পাওয়া পর্যন্ত তার সম্ভাবনা ছিল না, বলল আহমদ মুসা। আর কোনো প্রশ্ন এলো না। সবাই আহমদ মুসাকে ধন্যবাদ জানালো। মিটিংয়ের কাজ শুরু করার কথা শায়েখ আব্দুল হক বলল, মিটিংয়ের কাজ তো শুরু হয়েই গেছে। এগুলো তো আমাদের জানার বিষয় ছিল। দুটো প্রশ্ন এখন আমাদের সামনে বড় হয়ে গেছে। একটি হলো, এ বিপদ আমাদের উপর কেন? আমাদের দোষটা কি? আমরা আর্মেনিয়ার সবচেয়ে শান্তিবাদী সম্প্রদায়। দ্বিতীয় বিষয় হলো, সংকট যে অবস্থায় পৌঁছেছে সেখান থেকে আমাদের উদ্ধার কিসে এবং কিভাবে? একটু থামল সর্দার আস্তে আওয়াত, একটু দম নিয়ে বলল, অসহায় দিভিনের জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত আমাদের বুজুর্গ ভাই জনাব আহমদ মুসাকে অনুরোধ করছি, এ বিষয়ে আমাদেরকে কিছু বলুন। আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, সর্দার সাহেব যে দুটি প্রশ্ন তুলেছেন তা আজকের সময়ের মৌলিক প্রশ্ন। আজকের সংকটের উৎস এবং সমাধান এর মধ্যেই নিহিত। আহমদ মুসা কথা বলা শুরু করল। মিটিং রুমের সকলের চোখ তার দিকে নিবদ্ধ হল। বলল, প্রথম প্রশ্ন হল, কেন দিভিনের মানুষের উপর এই বিপদ? কোনো গ্রাম, এলাকা বা জনগোষ্ঠী রাজনৈতিক অপরাধমূলক কারণে বৈরিতা, হিংসা, প্রতিহিংসার শিকার হতে পারে। দিভিন সেরকম কোনো কিছুর সাথে জড়িত নয়, তাই স্বাভাবিকভাবে এ প্রশ্ন সামনে এসেছে। তাহলে দিভিনের উপর বিপদ কেন? এ প্রশ্নের সমাধান খুঁজে দেখার আগে আপনাদের কাছে আমার কিছু জানার আছে। আপনারা যারা দিভিনে একসাথে বসবাস করছেন তাদের পরিচয় সম্পর্কে আপনারা কি জানেন? আপনারা কোন বংশের অধস্তন বা উত্তরসূরি হতে পারেন? আর সেটা কোন বংশ? বলল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সর্দার আস্তে আওয়াত বলল, দায়িত্বের দিক থেকে এ প্রশ্নের উত্তর আমাকেই দিতে হয়। আরও বাড়তি কিছু জানা থাকলে আমাকে সাহায্য করবেন। একটু থামল সর্দার আস্তে আওয়াত, কিছুক্ষণ ভাবল। সম্ভবত তিনি কথা গুছিয়ে নিলেন। তারপর বললেন, আমাদের সম্মানিত ভাই আমাদের বংশ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। তা আমরাও জানি না, যদি বিশেষ তেমন কোনো কিছু থাকে। আমাদের কয়েক পুরুষ আগের অতীত সম্পর্কে আমরা কিছুই জানি না। এ দিভিন উপত্যকা আমার মূল বসতির জায়গা নয়, আর্মেনিয়ার প্রাচীন রাজধানী। দিভিন আমাদের এই কাবিলার জন্মস্থান, মূল বসতির জায়গা। শত শত বছর ধরে আমরা সেখানে বসবাস করেছি। দিভিনের পূর্ব কোনো ইতিহাস আমাদের আছে কিনা সেটাও আমরা জানি না। দিভিনের অতীত ইতিহাসও আমাদের কাছে অস্পষ্ট। 1925 সালে দিভিনে আমাদের উপর সোভিয়েত হামলা, হত্যা, অগ্নিসংযোগ এবং লুটতরাজের মুখে আমাদের দাদু দাদিরা সব হারিয়ে দিভিন থেকে এই উপত্যকায় পালিয়ে এসেছিলেন। দিভিন আমাদের জন্মস্থান, ভালোবাসার স্থান ছিল বলে এই উপত্যকারও নাম রেখেছিলেন দিভিন। সোভিয়েত আক্রমণ আমাদের দিভিনের ইতিহাস এবং আগের কিছু পরিচয় থাকলেও তা মুছে দিয়েছে। সুতরাং আমাদের পরিচয় সম্পর্কে যা জানতে চাচ্ছেন তার কিছুই আমরা তেমন জানি না। অনেকে আমাদের কুর্দিদের সাথে সামিল করেন, কিন্তু আমরা দেখেছি আমাদের বাপদাদারা কুর্দিদের রাজনীতি, রীতিনীতি, সামাজিকতার সাথে কখনো একাকার হয়ে যাননি। তারা নিজেদেরকে আলাদা মনে করতেন এবং সব সময় আলাদা থাকতেন। স্বার্থবাদী কলুষিত রাজনীতির সাথে কোনো সময়ই মিলিত হতে চাননি। তাই বলে আমরা রাজনীতি বিমুখ নই। এক সময়ের মেসোপটেমিয়া, আরব, ফিলিস্তিন, আনাতোলিয়ার মুসলমানদের শতধা বিভক্তি আমাদের কষ্ট দিয়েছে। এর সমাধান
ঐক্য, শক্তি, উত্থান এবং প্রতিষ্ঠা এটা আমাদের চিন্তা, কিন্তু বাস্তবে আমাদের ক্ষমতা নেই, সামর্থ্যও নেই। এর বেশি আমাদের পরিচয় নিয়ে আমার কোনো কথা নেই। থামল সর্দার আস্তে আওয়াত। এই পরিচয় থেকে দিভিন প্রাণঘাতী বৈরিতার শিকার হওয়ার কারণ জানা যায় না। অনেক গাছের ভিড়ে ছোট গাছে ঝড় লাগে না, ঝড়ের আঘাতের শিকার হয় বড় গাছ। সেই দিভিনবাসীদের বড় একটা ইতিহাস আছে, বড় একটা পরিচয় আছে। এই পরিচয়, এই ইতিহাসই দিভিনবাসীদের বিপদের কারণ। দিভিনবাসী আজ যাকে তাদের দুর্ভাগ্য বলছে, সেই দুর্ভাগ্য তাদের পরম সৌভাগ্যেরই কারণ। সে পরম সৌভাগ্যটা হল দিভিনবাসীরা ইতিহাসের মহান এক চরিত্র, ক্রুসেড বিজয়ী বীর গাজী সালাহ উদ্দিন আইয়ুবীর একমাত্র জীবিত বংশধর। থামল আহমদ মুসা। এ ঘরে বাজ পড়লেও যতটা চমকে না উঠত মানুষ, তার চেয়ে বেশি চমকে উঠল মিটিং রুমের সব মানুষ। চমকে ওঠা ভাব মুছে যেতেই বিস্ময় নেমে এলো তাদের চোখে মুখে। দিলান, শেপল, আহমদ নেবেজ, সেনগারের মতো তরুণদের চোখে মুখে বিস্ময়ের আনন্দের ঝলক। সর্দার আস্তে আওয়াত হা করে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। সে যেন সম্বিত হারিয়ে ফেলেছে। একসময় সর্দার আস্তে আওয়াত বলল, আপনার এই তথ্য ঠিক জনাব? এমন দাবি তো প্রমাণ চাই। কিভাবে প্রমাণ করব আমরা? আমি আমার কথা শেষ করিনি জনাব। এক কথায় আমি আপনাদের পরিচয়টা বলেছি, পরিচয়ের পেছনের ইতিহাসটা বলিনি এখনো, বলল আহমদ মুসা। আবার বলতে শুরু করল সে। দিভিনের জনগোষ্ঠী যে গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবের বংশধর, তার প্রমাণ তাদের ইতিহাস। 1193 সালে গাজী সুলতান সালাউদ্দিনের মৃত্যুর পর তার সন্তান এবং ভাইয়ের মধ্যে সংঘাত শুরু হয়। সে সময় সুলতান সালাউদ্দিনের সপ্তম পুত্র এবং তার পরিবার ফিতনার সংস্পর্শ থেকে বেঁচে থাকার জন্যে সংঘাতের এলাকা থেকে পূর্ব আনাতোলিয়ার হিসন কেইফায় হিজরত করে। 1232 সালে এখানেও সুলতান সালাউদ্দিন আইয়ুবের বংশের শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু পরিবারটি দ্বন্দ্বমান রাজনীতি থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নেয়। হিসন কেইফা সহ সমগ্র এলাকা 1260 সালে মঙ্গল আক্রমণের শিকার হয়। এই মঙ্গল ঝড়ের সময় সালাউদ্দিন আইয়ুবের সপ্তম পুত্রের পরিবারটি হিসন কেইফা থেকে আর্মেনিয়ার প্রাচীন নগরী দিভিনে হিজরত করে। এই দ্বিতীয় হিজরত এবং আর্মেনিয়ার প্রাচীন নগরী দিভিনে আসার পেছনে একটা কাহিনী আছে। আর্মেনিয়ায় তখন সম্রাট হিতুম এর শাসন চলছিল। সালাউদ্দিনের পরিবার হিসন কেইফা থেকে হিজরত করার আগে সম্রাট হিতুম এর কাছে দরখাস্ত করে। হিজরতের জন্য কেন প্রাচীন নগরী দিভিনকে বেছে নিয়েছে তার পক্ষে যুক্তি হিসাবে তারা তাদের পরিবারের অতীত ইতিহাস তুলে ধরে একটা দলিল দরখাস্তের সাথে গেঁথে দেয়। ওই দলিলে বলা হয়, তাদের পূর্বপুরুষরা একসময় দিভিনেরই বাসিন্দা ছিল। 893 খ্রিস্টাব্দে আর্মেনিয়ার প্রলয়ঙ্কারী এক ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে বিধ্বস্ত হয় দিভিন। 70,000 লোক এই দিভিনেই মারা যায়। অন্যান্যদের সাথে তাদের পূর্বপুরুষরাও দিভিন ছেড়ে চলে যায় মেসোপটেমিয়া এলাকায়। এরাই সালাহ উদ্দিনের পূর্বপুরুষ। সেই সালাউদ্দিনের সপ্তম সন্তানের উত্তরপুরুষরা হিসন কেইফা থেকে দিভিনে আবার হিজরত করতে চায়। এই দলিলটি দিভিন জাদুঘরের ঐতিহাসিক দলিল বিভাগে এখনও সংরক্ষিত আছে। দিভিনবাসীদের অতীত পরিচয় সম্পর্কে এর চেয়ে বড় প্রমাণ আর হয় না, বলল আহমদ মুসা। মিটিং কক্ষে তখন পিনপতন নীরবতা, সকলের চোখে মুখে বিস্ময় এবং আনন্দের বিচ্ছুরণ। সর্দার আস্তে আওয়াত, শায়েখ আব্দুল হক, শেপল, দেলান, আহমদ নেবেজ সহ অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ছে আনন্দের নীরব অশ্রু। সর্দার আস্তে আওয়াতের দুচোখ দিয়ে নীরব অশ্রুপাত হচ্ছে, তবুও তার দুচোখ নিবদ্ধ ছিল আহমদ মুসার মুখের দিকে। একসময় তার নির্বাক ঠোঁট দুটো নড়ে উঠল। বলল, সম্রাট হিতম সব জেনে শুনেই আমাদের দিভিনে ফিরিয়ে এনেছিলেন। আমাদের এ সৌভাগ্য আজ আমাদের দুর্ভাগ্যে পরিণত হলো কেন? এই প্রশ্নের উত্তর এখনও আমার জানা নেই। এই প্রশ্নের সন্ধানেই আমি আর্মেনিয়ায় এসেছি। এ প্রশ্নের উত্তর জানা গেলে শত্রুকেও জানা যাবে। তবে এর আগে আর্মেনিয়ায় আমাকে দুবার আসতে হয়েছে। সে অভিজ্ঞতা এবং এবার যতটুকু জানতে পেরেছি তাতে ধর্মের পরিচয় দিয়ে চরমপন্থী একটা গ্রুপ দিভিনবাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা দিভিনবাসীদের নির্মূল করতে চায় অথবা আর্মেনিয়া থেকে বহিষ্কার করতে চায়। আমার মনে হয় তারা দিভিনবাসীদের আসল পরিচয় জানে। জানার পরেই তারা গাজী সালাহ উদ্দিনের বংশধরদের বিরুদ্ধে চরম পন্থা গ্রহণ করেছে। গাজী সুলতান সালাউদ্দিন যতই উদার হন না কেন,
তার মধ্যে যতই মহানুভবতা থাক, ক্রুসেড বিজেতা, জেরুজালেম উদ্ধারকারী গাজী সুলতান সালাউদ্দিন ধর্মীয় পরিচয়ের ওই চরমপন্থীদের কাছে চিরশত্রু বলেই বিবেচিত। তারা সালাউদ্দিনের বংশধরদের আর্মেনিয়ার মাটিতে থাকতে দিতে চায় না। আহমদ মুসা থামল। সর্দার আস্তে আওয়াজ সহ সকলের চোখে মুখে উদ্বেগ এবং হতাশার ছায়া নামল। চরমপন্থীরা এটা চাচ্ছে। সরকারের তো এটা পলিসি নয়, বলল শেপল। হ্যাঁ, সরকারের এটা পলিসি নয়। এখানে উপস্থিত আর্মেনিয়ার একজন শীর্ষ গোয়েন্দা অফিসার, যাকে ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন, তাকে আমি অনুরোধ করছি এ বিষয়ে কিছু বলার জন্যে, আহমদ মুসা বলল। শেপল থামতেই ডিভিন সরকারি লোকাল কাউন্সিলের সদস্য খিবাত খলিল মিটিং রুমে প্রবেশ করল। সর্দার আস্তে আওয়াতের কাছে নিচু কণ্ঠে বলল, পুলিশ এসেছে। পুলিশ এসেছে? ঠিক আছে, ওদের সাথে কথা বলো, বসতে দাও। দারিস্তানকে নিয়ে যাও, আমরা আসছি, বলল সর্দার আস্তে আওয়াত। খিবাত খলিলকে কথা কয়টি বলে আস্তে আওয়াত সবাইকে শুনিয়ে বলল, পুলিশ এসেছে, দারিস্তান, তুমি খলিলের সাথে যাও। তারা বেরিয়ে গেল। ইভান আরিন উঠে দাঁড়াল, বলল, আর্মেনিয়ার সংবিধানে ধর্ম পরিচয় নির্বিশেষে সকলে আর্মেনিয়ার নাগরিক। এখানে সকলের সমান অধিকার। আর্মেনিয়া যেমন খ্রিস্টান নাগরিকদের তেমনি মুসলিম নাগরিকদেরও। সরকার এই নীতি অনুসরণ করে। যারা দিভিনবাসীদের উপর নির্যাতন চালাচ্ছে তারা আইনের চোখে অপরাধী। সরকার তাদের চিহ্নিত করা এবং ধরার চেষ্টা করছে। এতদিন সরকার সফল হয়নি। বিষয়টা তদন্ত করতে গিয়ে ইতোমধ্যে 4 জন গোয়েন্দা অফিসার মারা গেছে। দুনিয়ার গোয়েন্দা জগতের কিংবদন্তি, দুনিয়ার অনেক অসম্ভব যুদ্ধে জিতে আসা মহানায়ক আহমদ মুসা আসার পর অবস্থার পরিবর্তন ঘটেছে। আহমদ মুসা আর্মেনিয়ায় পা দেবার পর এ পর্যন্ত শত্রুর পক্ষের প্রায় 100 মতো লোক মারা গেছে তার হাতে। শত্রুরা চিহ্নিত হয়েছে। সরকারও আহমদ মুসার সহযোগিতা নিচ্ছে। আমি নিশ্চিত অনেক যুদ্ধের মতো এ যুদ্ধে আহমদ মুসা জিতবেন। ধন্যবাদ ম্যাডাম ইভান আরিন। আল্লাহ আপনার কথাকে কবুল করুন। আপনি আমাদের আশার কথা শুনিয়েছেন। আপনার মাধ্যমে সরকারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সর্দার আস্তে আওয়াত একটু থেমে আবার বলল, আমাদের মহান ভাই আহমদ মুসার কথা অনুসারে আমরা এখন যুদ্ধক্ষেত্রে, কিন্তু আমরা কিছুই করার দেখছি না। এখন কি করণীয় আমাদের, সেটা আমরা জানতে চাচ্ছি তার কাছে। আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, যা করার এখন শত্রুরাই করছে, আমরা শুধু আত্মরক্ষা করছি। এখন ওদের আক্রমণ ঠেকাতে গিয়ে আমরা ওদের নিষ্ক্রিয় করার জন্য আক্রমণে যেতে পারছি না। তবে আমি মনে করি শীঘ্রই সে সুযোগ আসবে। সুখবর সম্ভবত তারপরেই আসবে। আহমদ মুসা থামতেই খিবাত খলিল মিটিং রুমে আবার প্রবেশ করল, বলল, সেনাবাহিনীর লোকেরাও এসেছে, এইমাত্র এলো তারা। চমকে উঠল সর্দার আস্তে আওয়াত। তার পাশে বসা আহমদ মুসারও ভ্রু কুচকে গেল। আহমদ মুসার দিকে তাকালো আস্তে আওয়াত। আহমদ মুসা বলল, আপনি যান, আমি আসছি। ইভান আরিনকে সাথে নিয়ে যান। আস্তে আওয়াত উঠে দাঁড়ালো। ইভান আরিন আহমদ মুসার কাছে এলো, বলল, পুলিশ তো ইনভেস্টিগেটিভ অথরিটি, সেনাবাহিনী এলে কেন? বড় বড় ঘটনা ঘটেছে, সরকারের কোনো মহল তাদের ডাকতেও পারে। দেখো গিয়ে, আমি আসছি। সর্দার আস্তে আওয়াত এবং ইভান আরিন বেরিয়ে গেল। আহমদ মুসা উঠল, এগুলো তার ঘরের দিকে। সেনাবাহিনীর লোক আসার কথা শুনে আহমদ মুসার মনে পড়েছিল ইভান আরিনের কথার একটা তথ্য। একটা আলট্রা রাইট ধর্মীয় গোপন সংস্থা দক্ষিণ আর্মেনিয়ার সেনা কমান্ডারের একজন ঊর্ধ্বতন অফিসারের কাছে একটা সেনা ইউনিটের সাহায্য চেয়েছে। আহমদ মুসার কেন জানি মনে হলো এই সেনা ইউনিটই সেই সেনা ইউনিট। এই কথা মনে হবার সাথে সাথে আহমদ মুসা বিষয়টি একটু যাচাই করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।